আজকে আমরা হচ্ছে তাপগতিবিদ্যার লেকচার 3 তে আসছি। এখানে আমরা আজকে কিছু প্রথমে বেসিক জিনিস শিখবো আর কি। ঠিক আছে? যেমন প্রথমে আমরা এটা একটু দেখি, স্পেসিফিক হিট। আচ্ছা, এইটার স্পেসিফিক হিট মানে কেউ কি জানো যে হোয়াট ইজ স্পেসিফিক হিট? এর বাংলাটা কি কেউ জানো? এটা কিন্তু তোমাদের ক্লাস 9-10 এ ছিল, মনে আছে সবার? দেখো তো। মনে নাই না? আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমি লিখে দিতেছি। স্পেসিফিক মানে হিটের যে বাংলাটা সেটা হচ্ছে, তোমরা পড়ছো সেটা, আমাদের মনে পড়তেছে না। এটা হচ্ছে তোমার আপেক্ষিক তাপ। এটা মানে হচ্ছে আপেক্ষিক তাপ, পড়ার কথা। আপেক্ষিক তাপ তোমাদের ছিল মনে হয়, ঠিক আছে? যে যে এরকম যে মানে কোনো পদার্থের একক ভর যদি হয়, তার টেম্পারেচার 1 কেলভিন বাড়াইতে যেই পরিমাণ তাপ প্রয়োজন আর কি, সেটাকে আমরা স্পেসিফিক হিট বলি নরমাল। ঠিক আছে? তো এই ক্ষেত্রে হচ্ছে আমি এটা লিখে দেই, দেখো, কোনো পদার্থের একক কাজ করতেছে না, একক ভরের, হ্যাঁ মানে জিনিসটা যদি 1 কেজি হয়, 1 কেজি হয়, তার তাপমাত্রা, তার তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে, 1 কেলভিন বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপটাকে আমরা কি বলবো? স্পেসিফিক হিট, বা হচ্ছে আচ্ছা তোমাদের তো বাংলা মিডিয়াম, তাহলে তোমাদের জন্য আমি আপেক্ষিক তাপ বলি। আপেক্ষিক তাপ বলে আর কি। বলে, খেয়াল করে দেখো এটা সংজ্ঞাটা কি। স্পেসিফিক হিট এটা মানে হচ্ছে, বাংলাটা হচ্ছে আপেক্ষিক তাপ। ঠিক আছে? এটা মানে হচ্ছে আপেক্ষিক তাপ, এবং এটা যেটা মিন করে যে কোনো একটা পদার্থ, মনে করো আমি এখানে একটা 1 কেজি একটা মাছ নিলাম, এরকম একটা মাছ বা ভর নিলাম, ঠিক আছে? এই বস্তুটার ভর মনে করো 1 কেজি। এখন এই বস্তুটার একটা নির্দিষ্ট টেম্পারেচার থাকবে তার নর্মাল কন্ডিশনে, ঠিক আছে? এই টেম্পারেচারটাকে আমরা যদি একটা নির্দিষ্ট কন্ডিশনে 1 কেলভিন পরিমাণ বাড়াইতে পারি, হ্যাঁ, টেম্পারেচারকে 1 কেলভিন যদি বাড়াইতে হয়, এই 1 কেজি যে বস্তুটা আছে তার টেম্পারেচার 1 কেলভিন বাড়াইতে আমার তো তাপ শক্তি দেওয়া লাগবে, তাই না? এটা টেম্পারেচার বাড়াইতে হবে, তার ভিতরে কি আমার তাপ ইনসার্ট করতে হবে, বা তাপ শক্তি তাকে দিতে হবে। তো এই জন্য হচ্ছে 1 কেলভিন বৃদ্ধি করতে তার যে প্রয়োজনীয় তাপ, সেটাকে আমরা বলি হচ্ছে আপেক্ষিক তাপ বা স্পেসিফিক হিট। ঠিক আছে? এটা মনে হয় তোমরা বুঝতে পারছো। তুমি যদি এখন পরীক্ষার সংজ্ঞাতে কোনোভাবে লিখে আসো যে কোনো পদার্থের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপ, তাহলে তোমার সংজ্ঞাটা কিছুটা ভুল হয়ে যাবে। ঠিক আছে? কারণ এইখানে তোমার এই যে একটা মানে ভরের কথা বলা ছিল, এই ভরটাকে কিন্তু তুমি আবার বাদ দিয়ে দিও না। ঠিক আছে? এই ভরটাকে কিন্তু তুমি বাদ দিয়ে দিও না, এটা ভালো মতো মনে রাখো। ঠিক আছে? ভরটা কিন্তু এখানে ইম্পর্টেন্ট জিনিস। আচ্ছা, তো এইটার যে একটা সূত্র, তুমি হয়তো খেয়াল করলে দেখবা তোমাদের বইগুলোতে হয়তো এরকম থাকতে পারে যে এইটার সূত্রটা কিছুটা হয়তো এরকম যে এটাকে স্পেসিফিক হিটকে হয়তো এস দিয়ে প্রকাশ করা হয়, আর হচ্ছে আহ এখানে যেহেতু প্রয়োজনীয় তাপটাকে আমি যদি ডেল্টা কিউ বলি, এই যে প্রয়োজনীয় তাপ, আর হচ্ছে তোমার এইখানে নিচের এই জিনিসটা যেটা আছে সেটা হচ্ছে আমি এটাকে বললাম মাস মানে ভর ইনটু ডেল্টা ই। তাহলে জিনিসটা যেটা হলো দেখো, এই যে প্রয়োজনীয় তাপ, এই আর নিচে কি দিয়ে দিলাম, নিচে দিলাম হচ্ছে একক ভরের সেই মাসের পরিমাণ বা হচ্ছে ভরের পরিমাণ, আর ডেল্টা টি দিয়ে যেটা বোঝাইতেছি সেটা হচ্ছে টেম্পারেচার যে বৃদ্ধির পরিমাণ সেটা।
সেটা দিয়েই আমার সেই আপেক্ষিক তাপটা ইন্ডিকেট করতেছে। এটা তোমাদের ক্লাস 10 এ আই হোপ ছিল। আচ্ছা, এটা নিয়ে আর বিস্তারিত আলোচনা কি করবো জানি না, সমস্যা নাই। আর এটার যে ইউনিটটা ছিল, কেউ কি বলতে পারবা এটার ইউনিটটা কি ছিল? স্পেসিফিক হিট বা আপেক্ষিক তাপের ইউনিটটা কি ছিল? আর মনে আছে? রেসপন্স করো। আচ্ছা, আমি বলে দিচ্ছি, ইউনিটটা হচ্ছে তুমি নিজেই বুঝবা। এইখানে হচ্ছে ডেল্টা কিউ। ডেল্টা কিউ মানে কি? ডেল্টা কিউ এর ইউনিট হচ্ছে জে বা জুল। নিচে হচ্ছে এম আছে, এম মানে কি বললাম? ভর। ভর মানে এখানে আসবে কি? জুল। স্যার স্যার হ্যাঁ ওই হ্যাঁ, যে কি জানি, কি বুঝি? হ্যাঁ কি জানি, এই যে এটার ইউনিট হচ্ছে কি জানি, দাঁড়ান একটু মনে করে নেই। জুল পার দাঁড়ান, কেজি পার কেলভিন। এটা তো ইজি জিনিস, এটা পারা উচিত। এটা তুমি হচ্ছে এই যে এই ফর্মুলা দেখলেই বুঝতে পারবা। ডেল্টা কিউ মানে হচ্ছে প্রয়োজনীয় তাপ, এম মানে হচ্ছে তার ভর, ডেল্টা টি মানে হচ্ছে যে তার কি পরিমাণ টেম্পারেচারে চেঞ্জ হচ্ছে বা বৃদ্ধি হচ্ছে বা হ্রাস হচ্ছে সেটা। ঠিক আছে, এটাই হচ্ছে সেই তোমার মানে এই আপেক্ষিক তাপের ইউনিট, জুল পার কেজি পার কেলভিন। এটা আমরা শিখলাম। এরপরে আরেকটা জিনিস শিখি। এখন আমরা একটু ডিটেলস শিখবো। মোলার আপেক্ষিক তাপ। আচ্ছা, এতক্ষণ ধরে আমরা কি শিখলাম? এতক্ষণ আমরা হচ্ছে নরমাল আপেক্ষিক তাপ বা হচ্ছে স্পেসিফিক হিট নিয়ে শিখলাম। এখন যখন তোমাকে একটু নির্দিষ্ট করে বলে দিল যে মোলার আপেক্ষিক তাপ বলতে কি বুঝো? আচ্ছা, মোলার বলতে যেটা এখানে মিন করতেছে, তখন তোমার বস্তুর যে ভরটা ছিল বা বস্তু নির্দিষ্ট পরিমাণটা ছিল, সেটা 1 কেজি ডিফাইন করা ছিল। এই যে দেখো এখানে লেখা আছে, এখানে হচ্ছে যে 1 কেজি ডিফাইন করে দেওয়া আছে। কিন্তু তুমি হচ্ছে যখন মোলার আপেক্ষিক তাপ নির্দিষ্ট মানে করে দিলা, তখন হচ্ছে তোমার পদার্থের পরিমাণটা হয়ে যাবে 1 মোল। তখন তুমি কি বলবা? যে কোনো পদার্থের 1 মোলের বা হচ্ছে একক মোলের, হ্যাঁ, তাপমাত্রা বা উষ্ণতা 1 কেলভিন বৃদ্ধি করতে আমার যে প্রয়োজনীয় তাপ লাগবে সেটাই হচ্ছে মোলার আপেক্ষিক তাপ। আচ্ছা, সেটা আমি লিখে দিচ্ছি। যে কোনো পদার্থে, তাহলে চেঞ্জটা কোথায় হবে বলতো? চেঞ্জটা হবে হচ্ছে শুধুমাত্র ভরের জায়গাটাতে। কোনো পদার্থের আহ 1 মোলের, 1 মোলের এটা হচ্ছে তোমার তাপমাত্রা। তুমি এখানে ছোট্ট করে 1 মোল লিখে রাখতে পারো। তোমরা 1 মোল তো চিনো, তাই না? তোমাদের জিজ্ঞেস করে আসে দেখি তোমরা 1 মোল চিনো কিনা। বলো তো 1 মোল মানে কি আসলে? 1 মোল এটা আসলে কি ইন্ডিকেট করে, দেখি তোমরা পারো কিনা। বলো একজন। প্রয়োজনীয় তাপ। ক্লাসে নাই কেউ? আচ্ছা, সমস্যা নাই। 1 মোল সেটা তোমরা পারলা না, আচ্ছা ঠিক আছে। 1 মোল দিয়ে আসলে মানে 1 মোলটা তোমার হচ্ছে নির্দিষ্ট করে বলা হয় হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে। হ্যাঁ, অ্যাভোগাড্রো নাম্বার। এটা তোমরা কিছুটা হইলেও ক্লাস 9-10 পড়ছো হয়তো, 11-12 তার বড় করেই আছে। অ্যাভোগাড্রো নাম্বারটা কত সেটা জানা আছে কারো? স্যার স্যার 6.023 into 10 to the inverse 23 অণু। 23। এখানে একটা কোনো বইয়ে 3 আছে নাই? ইচ্ছা এটা তুমি দিলেও পারো, না দিলেও পারো, সমস্যা। ধন্যবাদ, সমস্যা। তাহলে আমি মোলার আপেক্ষিক তাপ থেকে কি শিখলাম? এখানে শুধুমাত্র চেঞ্জটা হচ্ছে যে কোন পদার্থের যদি পরিমাণটা 1 মোল বলে দেওয়া থাকে, তখন সেটা হয়ে যাবে হচ্ছে মোলার আপেক্ষিক তাপ। স্যার হ্যাঁ, স্যার এই মোলারটা কি বলেন? আপেক্ষিক তাপ থেকে আরেকবার বলেন, আমি বের হয়ে গেছিলাম, নেট অনেক প্রবলেম করতেছে। বুঝলেন? স্যার এই যে মোলার আপেক্ষিক তাপ থেকে আরেকবার একটু বলেন, আমি মানে নেট আমার ডিস্টার্ব আমি আবার করতেছে, বলবো, আমি বের হয়ে গেছি। তোমার কথা শোনা যায় না।
যাই হোক, আমি আবার বলতেছি, মোলার আপেক্ষিক তাপ হচ্ছে তোমার স্পেসিফিক হিটের মতোই, বা হচ্ছে ওটা সেম জিনিসই, শুধুমাত্র এখানে পদার্থের পরিমাণটা চেঞ্জ হয়ে 1 মোল হয়ে যায়। আগেরটাতে 1 কেজি ছিল, এটার মধ্যে 1 মোল হয়ে গেছে। এতটুকুই শুধুমাত্র এটার মধ্যে চেঞ্জ, বেসিক যে ডিফারেন্স সেটা হচ্ছে এটা। আর যে তোমার মোলার আপেক্ষিক তাপকে তোমার হচ্ছে সি দিয়ে, মানে এটাকে যেমন আমরা এস দিয়ে ডিফাইন করি, আর মোলার আপেক্ষিক তাপকে হচ্ছে সি দিয়ে ডিফাইন করা হয়। মানে তুমি বইয়ে হয়তো খেয়াল করলে দেখবা যে সি দিয়ে ডিফাইন করা হয়। তাহলে তোমার সূত্রটা এখন কি পাশে যে হবে? এক মোল ইকুয়াল টু 1/2 কেন লিখছেন এখানে? কেন লিখছি এটা জিজ্ঞেস করছিলাম, যে তোমরা 1 মোল মানে কি জানো জিজ্ঞেস কিনা। করছিলেন? 1 মোল মানে মানে কি ইন্ডিকেট করে সেটা বুঝো, যে কখন ওই যে স্যার পদার্থের 1 মোল কোনো হবে। একটা ওই যে ইয়েতে যে পারমাণবিক ওই যে গ্রাম এককে কত হয় ওইটাই তো না তুমি কি এক মোল। আইসিটি মনে করো, আইসিটি বলো। স্যার আপনার কথাও শোনা যাইতেছে না। হ্যালো, শুনতে পাচ্ছ? দেখো তো। জি এখন শুনতে পাইতেছি। আচ্ছা, আমি একটু আস্তে কথা বলতেছিলাম আসলে, সরি। দেখো, আমি আবার বলি তাহলে। মোলার আপেক্ষিক তাপটা হচ্ছে যে কোনো পদার্থের যদি আমরা 1 মোল পরিমাণ নেই, তার মানে এখানে আসলে একটু ভুল লিখছি, এটা তাপমাত্রা হবে। তার তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে প্রয়োজনীয় তাপ, সেটাই হচ্ছে মোলার আপেক্ষিক তাপ। আর স্পেসিফিক হিট যেটা আছে, মানে আপেক্ষিক তাপ, সেটার মধ্যে শুধুমাত্র হবে কি, যে 1 কেজির তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপ। তাহলে দুইটার মধ্যে ডিফারেন্স আছে, এটা ভালো করে মাথায় রাখবা। হুম। এইটার বেসিক ডিফারেন্সটা পরীক্ষাতে অনেক সময় আসে, তো সেটা দেখে তোমরা লিখতে পারো। আই হোপ তোমরা লিখতে পারবে এখন। এখন আমি যে মোলার আপেক্ষিক তাপটা লিখছি সেটা হচ্ছে তোমার, সেটা তাহলে সূত্রটা কি আসবে বলতো? এখানে হচ্ছে প্রয়োজনীয় তাপ ডেল্টা কিউ আসবে, আর নিচে কি আসবে? এর আগে তো এই যে এম ছিল বা ভর ছিল, এখন কি আসবে বলতো? এখন এই যে মোল সংখ্যাটা চলে আসবে না? মোল সংখ্যা, মোল সংখ্যাটাকে আমরা নরমালি এন দ্বারা ডিনোট করি, এন দিয়ে ডিফাইন করি। আর টেম্পারেচার বৃদ্ধিতে আমরা ডেল্টা টি আছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে একটু খেয়াল করে দেখো তো, এই ক্ষেত্রে আমার ইউনিটটা আগের থেকে এখন কি পরিমাণ চেঞ্জ হইলো। ইউনিটটা এখন কি হবে? আর এই ডেল্টা কিউ মানে প্রয়োজনীয় তাপের জন্য সেটা হবে জুল। এই এন এর জন্য কি হবে ইউনিট? এন এর জন্য পার হবে মোল পার পার কেজি মোল আর, আর এই ডেল্টা ডেল্টা টি এর জন্য কেজি হবে না পার কেলভিন কেলভিন কেলভিন। স্যার। এটা হচ্ছে তোমার ইউনিট। তাহলে আমরা দুইটা জিনিস শিখলাম, একটা হচ্ছে আপেক্ষিক তাপ কাকে বলে, তার ইউনিটটা কি, তার হচ্ছে আপেক্ষিক তাপের জন্য, সরি মোলার আপেক্ষিক তাপের জন্য তার সংজ্ঞা এবং তার ইউনিটটা মোটামুটি আমরা শিখছি। আচ্ছা, এবং এখানে কোনটা কি মিন করে সেটা আমি একটু লিখে দেই। ডেল্টা কিউ মানে মিন করে হচ্ছে সেই আমার প্রয়োজনীয় প্রয়োজনীয় তাপ, এন মানে হচ্ছে তোমার সেই মোল সংখ্যা, আর হচ্ছে ডেল্টা টি মানে হচ্ছে তোমার আহ ওই টেম্পারেচার ডিফারেন্স বা হচ্ছে তাপমাত্রার পার্থক্য, সেটা লিখতে পারো। তাপমাত্রার পার্থক্য। আচ্ছা, ডেল্টা টি গেল, আর উপরে যে এমটা ছিল, এমটা ছিল আসলে কি, এমটা হচ্ছে তার ভর, কোন বস্তুর ভর। এগুলা হচ্ছে সেই ম্যাথমেটিক্যাল টার্ম গুলা দিয়ে সেগুলা আইডেন্টিফাই করা যায়, ঠিক আছে? আচ্ছা, আই হোপ এটা তোমরা সবাই বুঝতে পারছো। আমি তাহলে এই পেজটা ক্লিয়ার করে দিচ্ছি, কারো কোনো কোশ্চেন থাকলে বললো। আচ্ছা, আমি এখন কেউ একজনকে জিজ্ঞেস করি, দেখি। আহ ইদান বলতো, মোলার স্পেসিফিক হিট বা হচ্ছে মোলার আপেক্ষিক তাপটা কি হবে বলতো, দেখি পারো কিনা। আর যদি কোনো পদার্থে 1 কেজি ভরের কোনো বস্তুর উপরে যদি 1 কেলভিন তাপ বৃদ্ধি করা হয় তাহলে যে প্রয়োজনীয় তাপটা পাওয়া যাবে সেটাই আপেক্ষিক তাপ। ধন্যবাদ আপু, হইছে। আচ্ছা, আহ,
ইদান বলছো, ধন্যবাদ। আর হচ্ছে জান্নাত, তুমি এখন আমাকে বলো তো মোলার আপেক্ষিক তাপটা হচ্ছে কে বললো? ইদান বলছে। আপেক্ষিক তাপটা বলো তো, জান্নাত দেখাতে পারো কিনা? মানে কোন পদার্থের 1 কেজি ভরের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে প্রয়োজনীয় তাপ এটাই হচ্ছে প্রয়োজন হয় তাকে আপেক্ষিক তাপ বলে। বুঝতে পারছি, ধন্যবাদ। এখন ওখান থেকে আলো এলাবোরেটলি কিছু জিনিস আসে অনেক সময়। যেমন এখানে দুইটা কনসেপ্ট দেখি। একটা হচ্ছে যে স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ। এখন তোমরা যেহেতু একটু আগে মোলার আপেক্ষিক তাপের সংজ্ঞা শিখছো, আমি আর এটার ইন্ডিভিজুয়ালি সংজ্ঞাটা লিখে দিচ্ছি না, তোমরা সংজ্ঞাটা পারবা, বলে দিই একবার। সংজ্ঞাটা তাহলে চেঞ্জ হবে কোথায়? মোলার আপেক্ষিক তাপের সংজ্ঞাটার মধ্যে মানে পুরা যেটা ওখানে যা বলছি সেটাই হবে, শুধুমাত্র তুমি প্রথম কথাটা কি লিখবা, যে এখানে তুমি আস্তে করে লিখে দিবা যে স্থির চাপে। হ্যাঁ, তোমাকে যদি এটা জিজ্ঞেস করে স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ বলতে তুমি কি বুঝো, বা ইংলিশে এটাকে বলে যে মোলার স্পেসিফিক হিট এট কনস্ট্যান্ট প্রেসার, এটা বলতে তুমি কি বোঝো? হ্যাঁ, হোয়াট ইজ এইটা? তো তখন তার সংজ্ঞাটার মধ্যে শুধুমাত্র চেঞ্জটা হয় প্রথমটাতেই, যে স্থির চাপে, তারপরে বাকি ডট 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 দিয়ে যেটা বুঝাইতেছি সেটা হচ্ছে এই যে মোলার স্পেসিফিক হিটের যে সংজ্ঞাটা একটু আগে দেখাই দিলাম, সেটা তোমার লিখে দিলেই হয়ে যাবে। তাহলে শুধুমাত্র চেঞ্জটা হলো স্থির চাপে, এই কথাটাই হচ্ছে এখানে চেঞ্জ। আর এখানে সূত্রটার মধ্যেও একটু চেঞ্জ হয়, আমি আর সংজ্ঞাটা লিখলাম না। সূত্রটার মধ্যে চেঞ্জ হয় কি, এখানে হয়ে যায় সিপি। হ্যাঁ, এটা হয়ে যায় সিপি। একটু আগে নরমাল শুধুমাত্র মোলার স্পেসিফিক হিট বা মোলার আপেক্ষিক তাপের জন্য সেটা সিপি মানে সি ছিল। এখন যখন স্থির চাপ হয়ে গেল, এই যে আমার এই কিওয়ার্ডটা চলে আসলো স্থির চাপ, এই যে স্থির চাপ, এই স্থির চাপের জন্য সেটা হয়ে যায় পি। চাপের মানে ইংলিশটা কিন্তু প্রেসার, এটা তোমরা জানো কিনা জানি না। চাপ মানে কিন্তু প্রেসার, ঠিক আছে? ওই প্রেসার থেকে মেইনলি এই পিটা লেখা হয়। প্রেসার, ওই জন্য পিটা লেখা হয়। তাহলে চেঞ্জটা আসলে ওখানেই হইলো, আর এটা হবে ডেল্টা, সরি ডেল্টা কিউ বাই আসবে কি এন ডেল্টা টি। তাহলে বলো তো এখানে কি তার ইউনিট মিনিটে কোনো চেঞ্জ হইলো? ইউনিট মিনিট কিন্তু কোনো কিছুই চেঞ্জ হইলো না, শুধুমাত্র তার বেসিক যে ডিফারেন্স, শুধুমাত্র সিপি ওই জিনিসটাই চেঞ্জ হইলো, আর বাকি কোনো কিছুই চেঞ্জ হইলো না। ঠিক আছে, আচ্ছা, এটা ডিফারেন্সটা আমরা ভালো মতো বুঝবো, এটা এক্সাম্পল দিলে সমস্যা নেই। এটা গেল। আর আরেকটা জিনিস হইতে পারে, সেটা হচ্ছে যে তোমার স্থির আয়তনে, হ্যাঁ স্থির আয়তনে, হ্যাঁ মোলার আপেক্ষিক তাপ। এখন আমাকে একটু কেউ একজন বুঝায় বলো তো দেখি, যে তোমাকে যদি আমি জিজ্ঞেস করি স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ, সেটা বললে তার ডেফিনিশনটা বা সংজ্ঞাটা কি হবে? দেখি কেউ পারো কিনা। ইমান, একই রকম তো হবে স্যার, খালি ওই যে চাপের জায়গায় আয়তন হবে। একটু বুঝায় বলো, মানে দেখি পারো। বুঝতে বলবো মানে সুন্দর ভাবে যে স্থির আয়তনে কোনো পদার্থের 1 মোলের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে প্রয়োজনীয় তাপ আয়তনে কোনো সেটাই পদার্থের 1 মোলের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ প্রয়োজন, সেটাই হচ্ছে তোমার স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ। ঠিক আছে, এটা আমি এই যে এই পোর্শনটুকু আর লিখলাম না, এটা কিন্তু এই যে মোলার আপেক্ষিক তাপের সংজ্ঞাটুকুকে ফলো করতেছে, আর বাকিটুকু লিখলাম না সেই জন্য। হ্যাঁ, গেল। তাহলে এটার মধ্যে চেঞ্জটা হবে কোথায়? চেঞ্জটা হবে এই যে এখানে একটু আগে সিপি ছিল, খেয়াল করে দেখো এখানে ছিল সিপি, এটা সিভি হবে, এখন এটা আয়তন হয়ে গেছে। আয়তনের ইংলিশ কি হয়? ভলিউম। আয়তনের ইংলিশ হবে হচ্ছে ভলিউম। আয়তনের ইংলিশ হচ্ছে ভলিউম, এটা হয়তো তোমরা জানো। তাহলে এই জিনিসটা হয়ে যাবে এখন সিভি সমান সমান ডেল্টা কিউ বাই এন ডেল্টা টি।
ঠিক আছে, এই যে এই চেঞ্জটা হলো এই যে এই জায়গাটার মধ্যে, তার ইউনিট কিন্তু সবই সেম। অনেক জায়গায় জিজ্ঞেস করে যে সিপি আর সিপি মানে ইউনিটে কোনো ডিফারেন্স আছে কিনা, ইউনিটে কিন্তু কোনো ডিফারেন্স নাই, এটা ভালো করে মনে রাখবা, জুল পার মোল পার কেলভিন। অনেক জায়গায় ব্র্যাকেট দিয়ে দেয়, চাইলে ব্র্যাকেট দিতে পারো, সমস্যা নেই। ঠিক আছে, এটা গেল আমার সিপি আর সিভির কনসেপ্ট। সিপিটা কি, যেটা হচ্ছে স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ, আর সিভিটা হচ্ছে স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ। এইখানে একটা বেসিক কনসেপ্ট আছে, এই বেসিক কনসেপ্টটা হচ্ছে তোমার অনেক জায়গাতে অনেক পরীক্ষাতে মানে আইসা থাকে আর কি, তুমি তোমার বইয়ে খেয়াল করলেও দেখবা যে কনসেপ্টটা আছে। কনসেপ্টটা হচ্ছে এটা যে সব সময় সিপি এভরি টাইম সিপি ইজ গ্রেটার দেন সিভি, এটা একটা কনসেপ্ট। এই কনসেপ্টটা কিভাবে আসে বা হচ্ছে এটার কোনো এক্সাম্পল আছে কিনা সেটা আমি তোমাদের একটু বোঝানোর ট্রাই করবো। এটা হচ্ছে মেইন কনসেপ্ট, সিপি ইজ গ্রেটার দেন সিভি। আচ্ছা, এটা আমি তাহলে এখন একটু তোমাদের দেখাই। তোমরা বিভিন্ন বোর্ডের কোশ্চেন যদি তোমরা একটু ফলো করো, তোমরা দেখবা যে সিপি গ্রেটার দেন সিভি মানে যেখানে থার্মোডাইনামিক্স এর কোশ্চেন আছে সেখানেই দেখবা যে ম্যাক্সিমাম জায়গাতে সিপি গ্রেটার দেন সিভি এটা জিজ্ঞেস করে, যে 2 নাম্বার কোশ্চেনে, যেটা কেন বা এটা কিভাবে আসলো, তোমরা কি জিনিসটা বোঝো কিনা। এটা তোমাদের বইয়ে শুধুমাত্র হয়তো মানে থিওরি আকারে আছে, আমি একটু ম্যাথমেটিক্যালি বোঝানোর ট্রাই করি, দেখো পারো কিনা। আচ্ছা, এখন আমি হচ্ছে এখানে ছবি ড্র করা লাগবে। সিপি অলওয়েজ গ্রেটার দেন সিভি হবে, এটা হচ্ছে এখানকার, এটা আমি প্রুফ করার ট্রাই করতেছি, সিপি গ্রেটার দেন সিভি। আমি তোমাদের একটু মানে বাংলা বাংলা বুঝায় ট্রাই করব, দেখো বুঝো কিনা। আগে একটা পিস্টন আইটেম, এই চ্যাপ্টার আঁকতে গেলে প্রচুর পিস্টন আঁকতে হয়, প্রচুর। এখানে একটা পিস্টনের মাথা দিয়ে দিই, এখানে হচ্ছে এটা হচ্ছে সেই পিস্টনের আর কি, সেই যেটা দিয়ে তুমি চাপ দিবা, পিস্টনের মেইন পোর্শনটা। এখানে হচ্ছে একটা জায়গায় একটা গ্যাস রাখা আছে, এখানে তুমি একটা গ্যাস মনে করো, এটা মনে করো গ্যাস, এটাতে গ্যাস রাখা আছে। আর আর কি বলতে পারি, আচ্ছা এতটুকু দেই না। আর এখানে আরেকটা ফিগার আঁকি, আরেকটা ফিগার যদি ড্র করি তাহলে দেখো এটা হচ্ছে, এই কনসেপ্টটা বোঝার ট্রাই করো। এখানে একটা মনে করো একটা গ্যাস আছে, গ্যাসটা ভিতরে লিখি গ্যাস আছে। এখন একটু আমি বলি প্রথম থেকে, বোঝার ট্রাই করো ভালো মতো, খেয়াল করে দেখো। আমি যখন এইটার মধ্যে যে সেকেন্ড যে ফিগারটা আঁকছি, দাঁড়াও আমি একটু নাম্বারিং করে দেই। এটা হচ্ছে 2 নাম্বার ফিগার, এটা হচ্ছে 3 নাম্বার, সরি 2 নাম্বার 3 নাম্বার, এটা হচ্ছে 1 নাম্বার ফিগার। আমাকে একটু বলো তো যে এইখানে কোন গ্যাসটা ঠিক আছে এক্সপান্ড হইতে পারবে না, বলতো, বা কন্ট্রাক্ট হইতে পারবে না, কোন গ্যাসটা? দেখি তোমাদের কনসেপ্ট কতটা ক্লিয়ার, বলতো কোন গ্যাসটা এক্সপান্ড বা হচ্ছে সম্প্রসারণও করতে পারবে না, সংকোচনও করতে পারবে না, বলতো এই দুইটা ফিগারের মধ্যে। সেকেন্ডটাতে হ্যাঁ, 2 নাম্বারটা। হ্যাঁ 2 নাম্বারটাতে। এটা তোমরা ধন্যবাদ, তোমরা বুঝতে পারছো। তাহলে এইখানে আসলে কি হলো, এইখানে আমি হচ্ছে তার জন্য জিনিসটা কনস্ট্যান্ট, আমরা কি বলে দিলাম, কনস্ট্যান্ট কি বললাম, কনস্ট্যান্ট হচ্ছে তার কি ভলিউম আর কি। আমি মানে কনস্ট্যান্ট ভলিউম বলতে আয়তন স্থির আর কি, এখানে আয়তনটা স্থির, ঠিক আছে, এখানে আমার আয়তন আমি কিন্তু স্থির করে দিছি। ওকে, এখানকার আয়তন আমি স্থির করে দিছি। এখন এইটার মধ্যে একটু খেয়াল করে দেখো যে সমস্যা নাই, এইটার মধ্যে আমি যদি এখন হিট দেই, ঠিক আছে, একটু খেয়াল করে দেখো, এইখানে যদি আমি এখন হিট দিলাম, মনে করো আমি হিট দিলাম, অ্যাপ্লাইড হিট দিলাম, ওকে, অ্যাপ্লাই মানে হিট অ্যাপ্লাই করলাম, ঠিক আছে। হিট অ্যাপ্লাই করলে তার কি কোনো ভলিউমের কি কোনো চেঞ্জ হবে বলতো কোনোভাবে? এই না।
ভলিউমের কিন্তু কোনো না চেঞ্জ, ঠিক আছে? গ্যাসের ভলিউমটা কিন্তু এখানে পাত্রের যতটুকু আয়তন, গ্যাসের ভলিউমও কিন্তু বা গ্যাসের আয়তনও কিন্তু সেটাই হবে। গ্যাসের আয়তন কিন্তু 1 ইঞ্চি কম হবে না, ঠিক আছে? আচ্ছা, তাহলে তুমি এখানে হিট অ্যাপ্লাই করলে, এখানে হিট অ্যাপ্লাই করলে জিনিসটা মানে কি হলো, জিনিসটা হচ্ছে পুরাটা ওই গ্যাসের উপরেই ওয়ার্ক করতেছে আর কি, তুমি হিটটা ওই পুরা গ্যাসের উপরেই অ্যাপ্লাই করতেছে। তুমি বলতে পারো যে এই বাউন্ডারিটা হয়তো ডায়াথার্মিক বাউন্ডারি, এই কারণে হয়তো হিটটা ভিতরে ঢুকতেছে, এটা তুমি বলে নিতে পারো, সমস্যা নেই। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে মানে যখন কনস্ট্যান্ট ভলিউম আসে তখন আমার সূত্রটা কি আসে বলতো? তখন সূত্র আসে CV ইজ ইকুয়াল টু, কি আসে? CV ইজ ইকুয়াল টু আসবে হচ্ছে তোমার এখানে কত, এটা আসবে হচ্ছে কত ছিল, এখানে ছিল ডেল্টা কিউ, আর এখানে কত ছিল, এখানে হচ্ছে তোমার মনে করো এখানে কি ছিল, N ইন্টু ডেল্টা টি ছিল হয়তো, ঠিক আছে? আচ্ছা, এখন আমার এই গ্যাসটাতে তাপ দেওয়ার আগে আমি মনে মনে ধরে নিলাম যে আমার এখানে টেম্পারেচার ছিল T1, টেম্পারেচার ছিল T1 এবং তাপ দেওয়ার পরে তার টেম্পারেচার হয়ে গেল T2, আমি মনে মনে ধরে নিলাম টেম্পারেচার হয়ে গেল T2। এটা যদি বুঝতে পারো তাহলে এখন আমি বলতে পারি যে এই যে আমার সেকেন্ড যে ফিগারটা আছে, সেকেন্ড ফিগারে আমার টোটাল প্রয়োজনীয় তাপ আমি ধরে নিলাম যে তার প্রয়োজনীয় তাপ টোটালটা কত আসলো, মনে করো আমি ধরে নিলাম যে এটা হচ্ছে Q2 আসলো, মনে মনে ধরে নিলাম যে তার প্রয়োজনীয় তাপটা Q2 আসলো। এবং এইখানে আমার যে মানে ভিতরে যে গ্যাসের পরিমাণটা ছিল, গ্যাসের পরিমাণটা আমি একটা নির্দিষ্ট পরিমাণ গ্যাস আমি দুইটা মানে এই পাশের যে ফিগারেও যে পরিমাণ গ্যাস নিছি, ওই পাশের ফিগারেও আমি মনে করি সেম পরিমাণ গ্যাস নিয়ে কাজ করছি, ঠিক আছে? আমি যদি এখন নির্দিষ্ট করে বলে দিই এই দুইটা গ্যাসই সেম এবং বলে দিলাম যে এই দুইটার ভর বা এমও সেম, হ্যাঁ, তাহলে আমি কি এটা বলতে পারবো না যে এদের এনটাও সেম, বা এই যে তোমার যে মোলার যে কনসেপ্ট আছে বা মোলের যে কনসেপ্ট আছে সেটাও সেম? জি স্যার। গ্যাস যদি সেম হয় তাহলে তাদের ভরও সেম বলে দিচ্ছি, তাহলে তাদের এন এর পরিমাণটাও সেম, তাহলে আমি এন বলে দিলাম। আর এখানে আমার টেম্পারেচার চেঞ্জটা কতটুকু হইলো, এটা হইলো হচ্ছে ডেল্টা, সরি ডেল্টা লিখতেছি কেন, সেটা কি T2 তে গেছে আর আগে কত ছিল T1, তাহলে আমি কি লিখবো, এখানে লিখবো হচ্ছে T2 মাইনাস T1। তাহলে এই ক্ষেত্রে আসলে আমার CV দিয়ে বা হচ্ছে Q2 দিয়ে তুমি কি ইন্ডিকেট করতেছো, Q2 দিয়ে ইন্ডিকেট করতেছো CV ইন্টু N ইন্টু T2 মাইনাস T1। এইটা আমি কিসের জন্য পাইলাম, এটা হচ্ছে আমি এই যে তোমার আর কি যখন কনস্ট্যান্ট ভলিউম আসে ওইটার জন্য পাইলাম, ঠিক আছে? এইখানে Q2 টা হচ্ছে এই ক্ষেত্রে প্রয়োজনীয় তাপ, প্রয়োজনীয় তাপ কিসের জন্য, শুধুমাত্র তার টেম্পারেচারকে বৃদ্ধি করার জন্য, T1 থেকে T2 তে কনভার্ট করার জন্য। এটা আমি আগে বুঝাই নিলাম যাতে আমার এটা বোঝাইতে সুবিধা হয়। আচ্ছা, এটা বুঝতে পারলে এখন তুমি বাম পাশের ফিগারটাতে আসো, মানে ফিগার নাম্বার 1টাতে চলে আসো। এই ফিগারটাতে এখন কি হবে, তুমি যদি টেম্পারেচার বাড়াও, হ্যাঁ একটু ভালো মতো বুঝো, তুমি যদি এখন এইটার মধ্যে হিট অ্যাপ্লিকেশন করো বা হিট অ্যাপ্লাই করো বা দাও, তাপ দাও, ঠিক আছে? এই যে এই পিস্টনের এই বাউন্ডারিতে তুমি যদি তাপ দাও, ঠিক আছে, তাহলে এটা যদি ডায়াথার্মিক বাউন্ডারি হয় তাহলে সে অবশ্যই তাপটাকে অ্যাকসেপ্ট করবে, অ্যাকসেপ্ট করে এইখানকার ভিতরে টেম্পারেচারটাকে সে বাড়ানোর ট্রাই করবে। আচ্ছা, আরেকটা কথা, এই ক্ষেত্রে পিস্টন যেহেতু আমি লাগাই রাখছি, তাহলে এই পিস্টনটা মানে যেহেতু মুভেবল, তাহলে কি সেটা কনস্ট্যান্ট ভলিউমে থাকবে কখনো বলতো? কনস্ট্যান্ট ভলিউমে কি থাকবে? না, থাকবে না, যেহেতু আমি পিস্টন লাগাই রাখছি, ঠিক আছে? যেহেতু আমি পিস্টন লাগাই রাখছি তাহলে এটা কখনোই থাকবে না, এটা হয় মুভ করবে, হয় এদিকে মুভ করতে পারে নাইলে এদিকে মুভ করতে পারে। তুমি যেহেতু তাপ দিচ্ছ, তাহলে তুমি আমাকে বলো তো যে তাপ দিলে, কোনো গ্যাসের ভিতরে তাপ দিলে সেটা কি করে, সেটা কি মানে সম্প্রসারণ করে, মানে এক্সপান্ড করে নাকি কন্ট্রাক্ট করে, দেখি পারো কিনা। তুমি গ্যাসের ভিতর তাপ দিচ্ছ তাহলে সেটা কি করবে, এটা কি করবে এনিওয়ান? সম্প্রসারণ করবে। হ্যাঁ, সম্প্রসারণ করবে, তার মানে এখানে আমার এই উপরের ঘটনাটা হবে, মানে পিস্টনটা একটু ডান দিকে সরে আসবে, ঠিক আছে? পিস্টনটা ডান দিকে সরে আসবে। আচ্ছা, এখন একটু আমাকে বলো তো যে এই গ্যাসটা ডান দিকে যে সরে আসবে তাহলে কি এই পিস্টনের উপর মানে হচ্ছে সেটা কাজ করলো না ডাব্লিউ পরিমাণ? তুমি যে গ্যাসের উপর তাপ দিচ্ছ, এটা কি এই পিস্টনটার উপর ধাক্কা দিচ্ছে যে তুমি এদিকে সরে যাও, একটু এক্সপান্ড করো, একটু ওয়ার্ক করবে, এই পরিমাণ ওয়ার্ক আমি ধরে নিলাম।
ঠিক আছে, এবং সাথে সাথে সে হচ্ছে ওই একই টাইমে হয়তো T1 থেকে টেম্পারেচার এই গ্যাসটা T2 তে চলে যাবে, T1 থেকে T2 তে হয়তো চলে যাবে। তাহলে এখন একটা জিনিস খেয়াল করে দেখো, এই ক্ষেত্রে মানে এই যে আমি বাম পাশের যে ক্ষেত্রটা নিচ্ছি, এই ক্ষেত্রে আমার কি হইতেছে, মানে দুইটা ঘটনা একসাথে হইতেছে। দুইটা ঘটনা কি কি একসাথে হইতেছে, সে হচ্ছে তার নিজের টেম্পারেচারটাকে T1 থেকে T2 তে কনভার্টও করতেছে, সাথে সাথে সে তার মানে নির্দিষ্ট পরিমাণ ওয়ার্কও করতেছে, ডাব্লিউ পরিমাণ কাজও করতেছে। তাহলে এই ক্ষেত্রে আমি মানে এই এক্সপ্রেশনটাকে যদি আমি শুধুমাত্র Q1 দিয়ে লিখি, হ্যাঁ মানে আগেরটার সাথে চেঞ্জ হবে কোথায়, এটা হবে হচ্ছে সিপি হবে, এটা হবে এন, এটা হবে T2 মাইনাস T1, এটা Q2 ছিল আর এটা হয়ে যাবে Q1। ঠিক আছে, এই যে আমার হিটের যে পরিমাণটা সেটা হয়ে যাবে Q1, আর এই যে হিটের পরিমাণটা আগেরটা ছিল Q2। আচ্ছা, এখন এই লাইনটাও যদি বুঝতে পারো তাহলে এরপরে আমরা আরেকটা স্যার জি বলেন। কিউটা কি প্রয়োজনীয় তাপ বুঝাইছে? জি, কিউটা হচ্ছে প্রয়োজনীয় তাপ বুঝাইতেছে। জি, কোনো কোশ্চেন আলো? আচ্ছা সমস্যা নাই, দেখো এটা দেখলে ভালো মতো বুঝবা, একটু ভিজুয়ালাইজ করার ট্রাই করো। তাহলে এই ক্ষেত্রে আমি একটা জিনিস লিখতে পারবো, সেটা কি যে এইটার মধ্যেও তার টেম্পারেচার চেঞ্জ হচ্ছে T1 থেকে T2, এইটার মধ্যেও তার টেম্পারেচার চেঞ্জ হচ্ছে T1 থেকে T2। আমি সেম জিনিসটাই ধরে নিচ্ছি যে এখানে T1 ছিল ইনিশিয়াল, ওটা তো ইনিশিয়াল T1 ছিল, ওটার পরের অবস্থা T2 ছিল, পরের অবস্থা T2 ছিল। কিন্তু বাম পাশেরটার মধ্যে একটা ঘটনা বেশি হয়েছে, সেটার মধ্যে একটা ওয়ার্কও হয়েছে, পাশেরটার মধ্যে একটা ওয়ার্কও হয়েছে। তাহলে আমি একটা জিনিস কি এখান থেকে বলতে পারবো না যে এইখানে Q1 মানে এই যে এইখানে যে প্রয়োজনীয় তাপটা, এই প্রয়োজনীয় তাপ দিয়ে ঠিক আছে তুমি হচ্ছে টেম্পারেচার T1 থেকে T2 তে চলে গেছো, এখানে একটা ওয়ার্কও হয়েছে। আচ্ছা, আর এইটার মধ্যে Q2 সমান সমান তোমার শুধুমাত্র টেম্পারেচার T1 থেকে T2 তে চলে গেছে, কিন্তু এখানে ওয়ার্কের পরিমাণ কত, ওয়ার্কের পরিমাণ কত, জিরো না? ওয়ার্কের পরিমাণ কিন্তু জিরো। তোমরা গত ক্লাসে লেকচারটা জি স্যার। মানে নির্দিষ্ট আয়তনে যদি থাকে আইসো, মানে যে একটা জিনিস তোমাদের শিখাইছে আইসোকোরিক মনে হয়, সেটার মধ্যে মানে তোমার হচ্ছে কাজের পরিমাণ জিরো হয়। তাহলে এইখানে কাজের পরিমাণ যেহেতু জিরো, তাহলে আমার এই যে Q1 এক্সপ্রেশনটা আর Q2 এক্সপ্রেশনটা আমরা কিভাবে সমান লিখতে পারবো, যে Q1 = Q2 + W লিখতে পারবো না? এই লাইনটা বোঝো কিনা দেখো, এইটার মধ্যেও এই যে Q1 যখন দিচ্ছি তখন আমার টেম্পারেচার T1 থেকে T2 তে যাচ্ছে, যে এক সাইডে আমি হচ্ছে তোমার মানে সেই রিকোয়ার্ড হিট বা হচ্ছে প্রয়োজনীয় তাপের পরিমাণটা Q1 লিখছি, আর এক সাইডে Q2 লিখছি। আচ্ছা, এক সাইডে হচ্ছে Q1টা, হ্যাঁ সেটা হচ্ছে কি টেম্পারেচারটা বাড়াইতে কাজে লাগতেছে, আবার সাথে সাথে তার ভিতরে ওয়ার্কও হইতেছে, দুইটা কাজ হচ্ছে। আরেক সাইডে শুধুমাত্র টেম্পারেচার বাড়তেছে কিন্তু কোনো ওয়ার্ক হইতেছে না। ঠিক আছে, জিনিসটা বুঝতে পারছো? তাহলে আমাকে একটু বলো তো যে কোন জায়গাটার মধ্যে তাপের পরিমাণটা বেশি লাগবে, লজিক্যালি চিন্তা করে বলো। স্যার যেখানে মানে তাপ দিতে হবে, যেখানে কাজ হইতেছে প্লাস আমি কিন্তু টেম্পারেচারটাও সেম রাখছি, আগেরটাও সেম রাখছি, পরেরটাও সেম রাখছি। তাহলে কি যে এইখানে মানে যেখানে হচ্ছে তোমার টেম্পারেচারটাও চেঞ্জ হচ্ছে, মানে কি ওইটার ভিতরে টেম্পারেচারটা চেঞ্জ করার জন্য একটা কাজ করা লাগতেছে, আবার হচ্ছে ডাব্লিউ পরিমাণ এক্সট্রা একটা কাজও হইতেছে, সেটা বড় না? লজিক্যালি তো সেটাই বড়, তাই না? দেখো তো এই জিনিসটা বুঝো কিনা, যে লজিক্যালি তো সেটাই বড়, কারণ ওইটার মধ্যে তুমি টেম্পারেচারটা হচ্ছে T1 থেকে T2 তে নিচ্ছ, সাথে সাথে ডাব্লিউ পরিমাণ ওয়ার্কও করতেছো। তুমি যদি এখন মনে মনে ধরে নাও যে এই যে এইটা এই পিস্টনটা সরে এইখানে চলে আসলো, তাহলে এখানে একটা এক্স পরিমাণ ডিসপ্লেসমেন্ট হবে। তুমি যদি ফোর্সটা মেজারমেন্ট করতে পারো, এফ ইন্টু এক্স করে দিলেই সেই ওয়ার্কটা তুমি পেয়ে যাবা। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে মানে এইখানকার হিটের পরিমাণটা বেশি। আমি কিন্তু কোনোখানে বলি নাই যে Q1 আর Q2 সমান, আমি বলছি Q1টা হচ্ছে তোমার প্রথমটার ক্ষেত্রে, মানে এই ক্ষেত্রে তুমি প্রথমটার ক্ষেত্রে তুমি ধরে নিতে পারো যে এখানে তোমার কনস্ট্যান্ট প্রেসার, কনস্ট্যান্ট প্রেসারকে তো আমরা হচ্ছে কোনো জায়গায় মানে কনফাইন করে বলে দিতে পারি না, তো এই জন্য আমি এটাকে বাম পাশের ফিগারটাকে বলে দিলাম যে সেটা হচ্ছে কনস্ট্যান্ট প্রেসারে এই কাজটা হয়েছে, যেখানে তুমি যখন তাপ দিছো তখন হচ্ছে সেটা হচ্ছে টেম্পারেচারটাও চেঞ্জ করছে, সাথে সাথে কিছু পরিমাণ এক্সপ্যান্ডও করছে। আমি লেফট ফিগারটাকে আমি এটা ধরে নিলাম। আর ডান পাশের ফিগারটা কি, ডান পাশের ফিগারটা হচ্ছে যেখানে তোমার গ্যাসটা কনফাইন করা, যেটাকে আমি নড়তে দিব না, সেটা কনস্ট্যান্ট ভলিউম, কিন্তু এখানে তাপ দেওয়ার পরে কোনো কাজ হবে না, এক্সট্রা কোনো কাজ হবে না, শুধুমাত্র তার ভিতরে টেম্পারেচারটা T1 থেকে T2 তে চলে যাবে।
তাহলে অবশ্যই এবং অবশ্যই বাম পাশের যে মানে হিট প্রয়োজনীয় তাপটা ছিল সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে তোমার Q1 এবং ডান পাশের যে প্রয়োজনীয় তাপটা ছিল সেটা হচ্ছে Q2। বাম পাশের যে প্রয়োজনীয় তাপটা তুমি একটু ভালো করে খেয়াল করলে বুঝবা যে আমি এই লাইনটা আসলে কেন লিখছি, Q1 = Q2 + W। এটা কেন লিখছি জানো? কারণ তুমি দেখো যে Q1 থেকে তুমি যদি আগে W টা বিয়োগ করে দাও, তার মানে কি যে T1 থেকে T2 তে যাওয়া পর্যন্ত যে পরিমাণ মানে হচ্ছে তোমার কাজ আর কি বা হিট, এইটা থেকে তুমি যদি W পরিমাণটা বাদ দিয়ে দাও, সেটা কিসের সমান হয়ে যাবে? এই পাশে Q2 সমান হয়ে যাবে না? কারণ এখানে কোনো ওয়ার্ক নাই, এই যে ডান পাশেরটার মধ্যে কোনো ওয়ার্ক নাই। সেম জিনিসই হবে। লজিকটা বুঝতে পারছো? যে তুমি বাম পাশেরটার ফিগারের মধ্যে বা যেখানে কনস্ট্যান্ট প্রেসার ছিল, যেখানে স্থির চাপ ছিল, ওখানে হচ্ছে তোমার কাজের পরিমাণটা বা হচ্ছে এই যে তোমার এই যে Q1 এর পরিমাণটা সেটা হচ্ছে বেশি কার থেকে? Q2 থেকে। এই জিনিসটাই বুঝতে হয় খালি। বুঝো নাই? বুঝছি স্যার। বাকিরা ইদান এবং তাশরিফুল? এটা বোঝা উচিত মানে এটা। হ্যাঁ হ্যাঁ বলো। ওই যে যখন আমাদের বলবে যে সিপি সিভি এর থেকে বড় হয় কেন, তখন কি স্যার এরকম চিত্র এটা বলে দেবো নাকি তোমার ইচ্ছা, তোমার বইয়ে জিনিসটা হচ্ছে, তোমার বইয়ে হচ্ছে জিনিসটা আর কি মানে হয়তো ডেসক্রাইব করে বলে দেওয়া আছে, তুমি ফিগার দিয়ে বোঝায় বলে দিলে তুমি আরো অবশ্যই ভালো মার্ক ডিজার্ভ করো। আচ্ছা তোমার এটা বলে মানে বলে দেওয়ার কোনো দরকার নেই, তুমি এটা বুঝবা, এভাবে বলে দিলে ইট ইজ বেটার। ঠিক আছে? জি স্যার এদিক দিয়ে একটু আটকে আটকে আসছে, একটু বলে। হ্যাঁ অবশ্যই। আল্লাহ, একটু মানে কি 2 বার বলবো? আচ্ছা আমি বলতেছিলাম আপু যে এই ক্ষেত্রে যে ডান পাশের মানে বাম পাশের যে ফিগারটা, এইটা হচ্ছে আমার, আমি ধরে নিলাম যে সেটা হচ্ছে কনস্ট্যান্ট প্রেসারে আছে। কনস্ট্যান্ট প্রেসার তো দেখা যায় না, তুমি তো মানে ওয়াল দিয়ে আটকাই দিয়ে বলতে পারবে না যে কনস্ট্যান্ট প্রেসার আছে। আমি মনে মনে ধরে নিলাম যে সেটা কনস্ট্যান্ট প্রেসার আছে। ইভেন আমি হচ্ছে কনস্ট্যান্ট প্রেসারের সূত্রটা ইউজ করছি, সিপি = Q1/N ইনটু মানে T2 - T1 আর কি। কনস্ট্যান্ট প্রেসারে যখন ছিল তখন হচ্ছে তুমি যখন তাপ দিলা, তাপ দেওয়ার পরে তার টেম্পারেচার T1 থেকে T2 পরিমাণ বাড়লো, বৃদ্ধি হইলো, সাথে সাথে একটা ওয়ার্কও করলো, মানে পিস্টনটার উপরে। ঠিক আছে, গ্যাসটা পিস্টনের উপর ওয়ার্কও করলো। লেফট ফিগারের মধ্যে টেম্পারেচারের পরিমাণটা চেঞ্জ হয়েছে সেম পরিমাণ এবং কিছু পরিমাণ ওয়ার্ক হয়েছে, মানে কিছু পরিমাণ শক্তি দিয়ে, তাপ শক্তি দিয়ে। আর ডান পাশের ফিগারটার মধ্যে কিছু পরিমাণ তাপ শক্তি দিয়ে শুধুমাত্র টেম্পারেচারটা চেঞ্জ হয়েছে, কিন্তু কোনো ওয়ার্ক হয় নাই, কিন্তু কোনো ওয়ার্ক হয় নাই। তাহলে আমি এইটা বলতে পারবো না ইজিলি যে বাম পাশেরটার যে Q1, হ্যাঁ সেইটা আসলেই Q2 থেকে বড়। বাম পাশের যে Q1 সেটা দিয়ে তো আমি দুইটা কাজ করতেছি, একটা হচ্ছে টেম্পারেচার বাড়াইতেছি, 2 নম্বরে কি করতেছি, তার ভিতরে কিছু ওয়ার্ক করতেছি, তাই না? তুমি যেই পরিমাণ তাপ শক্তি দিচ্ছ ওইটা যদি মানে বড় না হয় তাহলে কি হবে? অবশ্যই তো হবে না। জিনিসটা আমি তোমাকে একটু ম্যাথমেটিক্যালি বুঝাই, দেখো এখন বুঝো কিনা। আমি যদি লেফট ফিগারে 5 ইউনিট পরিমাণ 5 ইউনিট পরিমাণ তাপ দেই, ঠিক আছে, এবং আমি ধরে নিলাম যে এখানে টেম্পারেচার T1 থেকে T2 তে যাইতে তার হচ্ছে তাপ শক্তি লাগলো হচ্ছে 3, তাহলে বলো তো তার মানে ওয়ার্ক মানে কতটুকু ওয়ার্ক হবে? অবশ্যই 2 ইউনিট পরিমাণ ওয়ার্ক হবে না? আমি বললাম যে বাম পাশের ফিগারে এই যে এই ফিগারটার মধ্যে তুমি হচ্ছে 5 ইউনিট পরিমাণ শক্তি দিলা, সেটা দিয়ে কি করলো, টেম্পারেচার T1 থেকে T2 তে গেল। টেম্পারেচার কিন্তু আমি চেঞ্জ করি নাই, T1 এখানেও, এখানেও T1, এখানেও T2, এখানেও T2। লজিক্যাল না জিনিসটা? তাহলে তুমি এখানে কি করলা, 3 + 2, ঠিক আছে, এটা হচ্ছে সেই কিউ এর মানে Q1 এর পরিমাণ। আর ডান পাশের ফিগারটার মধ্যে তুমি হচ্ছে Q2 ডিফাইন করছো। Q2 তে শুধুমাত্র কি হলো, T1 থেকে T2 পরিমাণ যাইতে যে পরিমাণ যে শক্তি লাগে আর কি, সেটাকে আমি বলছি Q2। আচ্ছা তুমি এই ফিগারটাতে দেখো তো T1 থেকে T2 তে যাইতে কি পরিমাণ শক্তি লাগছে? 3 পরিমাণ না? 3 পরিমাণ। কিন্তু এখানে কি কোনো ওয়ার্ক হইছে? ওয়ার্ক হয় নাই, 0, এই যে 0। ঠিক আছে, তাহলে এখন তুমি এই 5টাকে যদি তুমি মনে মনে Q1 বলো, এই 3টাকে যদি এই পাশ থেকে তুমি এই যে Q2 বলো, এই 2টাকে যদি তুমি সেই ওয়ার্ক বলো, দেখো তো এই এক্সপ্রেশনটাকে স্যাটিসফাই করে না? এই যে এই এক্সপ্রেশনটাকে স্যাটিসফাই করে না? Q1 = Q2 + W। আমি ম্যাথমেটিক্যালি বুঝাইলাম, মানে ম্যাথ দিয়ে বুঝাইলাম যে এরকম হইতে পারে।
এখানে 3 হওয়ার পিছনে কারণটা কি? কারণ হচ্ছে এখানেও টেম্পারেচার T1 থেকে T2 তে যাবে, এখানেও T1 থেকে T2 তে যাবে। যেহেতু গ্যাসটাও সেম, তার মোল নাম্বারটাও সেম, টেম্পারেচারটা মানে একই রকম পরিবর্তন হইতে তার হচ্ছে একই পরিমাণ তাপ শক্তি লাগবে। এই জন্য এখানে Q2, এখানে Q2 সেম। এখন বুঝছো যে জিজ্ঞেস করছিলাম? আচ্ছা, যে মানে চলে গেছে নাকি? তাহলে একটু ওয়েট করবো নাকি? ওকে, তাহলে এই ক্ষেত্রে আমার আসলে কি হইলো যে কোন একটা এক্সপ্রেশন যদি এরকম লেখা থাকে যে Q1 is equal to Q2 plus W, তাহলে বলো তো Q1 বড় না Q2 বড়? যদি W একটা পজিটিভ নাম্বার হয় সবসময়, ওয়ার্ক তো এখানে পজিটিভ ওয়ার্কই হবে, তাই না? যেহেতু এটা এক্সপ্যান্ড করতেছে, পজিটিভ ওয়ার্কই ধরে নিতে পারি। তাহলে অবশ্যই এই ক্ষেত্রে Q1 is greater than Q2 হবে, অবশ্যই Q1 is greater than Q2 হবে। ঠিক আছে, এটা বোঝা উচিত, ম্যাথমেটিক্স পারলে এটা পারবা আর কি। আচ্ছা, আর পালন তো বলছি যা বলার। আর এখানে Q1 এর মানটা কি ছিল? Q1 এর মানটা ছিল Cp into n into T2 minus T1, আর এই যে এইখান থেকে এই লাইনটা লিখছি। আর হচ্ছে Q2 মানে হচ্ছে যে এইটা, তার মানে Cv into n into T2 minus T1। দেখো এইটাও কাটা দিতে পারো, এই পাশ থেকে এটাও কাটা দিতে পারো, এনটাও কাটতে পারো, এনটাও কাটতে দিতে পারো। আবার তুমি ভুলে ভুলে সিসি কাইটা, এই যে সিসি কাইটা শুধুমাত্র পি আর ভি রেখে দিও না, তখন কিন্তু ভুল হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে কি লিখবা? এখানে লিখবা সিপি ইজ গ্রেটার দেন সিভি। এই যে আমি উপরে যে এক্সপ্রেশনটা একটু আগে তোমাদেরকে বলছিলাম, সেটার প্রুফটা আমি তোমাদের কিছুটা ম্যাথমেটিক্স এর মাধ্যমে বোঝানোর ট্রাই করলাম। সবসময় সিপি ইজ গ্রেটার দেন সিভি হবে কোন একটা সিস্টেমের মধ্যে। হ্যাঁ, তুমি একই কন্ডিশনের কথা চিন্তা করলে সিপি ইজ গ্রেটার দেন অলওয়েজ সিভি হবে। কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো। স্যার বুঝছি। ঠিক আছে, ধন্যবাদ। সে তো আবার মন খারাপ করবে, বলবে যে ওরা সারা ক্লাস করে ফেললাম। আমি ওকে ফোন দিছি 2বার না 3বার। আমিও 3বার দেখি স্যার ধরে না, ঘুমাইছে মনে হয়। দেখছে যে স্যার আজকে ক্লাসে আসে নাই, দিচ্ছে একটা ঘুম না। সে বলছে কি না, বলছে? সে বলছে আমি অনেক টায়ার্ড আছি, ক্লাস করতে পারবো না, রেকর্ড দেখে আচ্ছা নেব। আচ্ছা, প্যারা নাই প্যারা নাই, সমস্যা নেই। আচ্ছা, তো এটা মোটামুটি গেল। এখন আমরা তো নতুন জিনিস শেখার উপরেই আছি, আমাদের শিখতে হবে, many more things to learn। এখন একটা এক্সপ্রেশন লিখবো, এক্সপ্রেশনটা হচ্ছে তোমাদের সব সময় কাজে লাগবে। ঠিক আছে, এটা মনে রাখবা যে ফর এনি কেস, মানে যে কোনো ক্ষেত্রে, যে কোনো সময়, ফর এনি কেস অভ্যন্তরীণ শক্তির পরিমাণ, অভ্যন্তরীণ শক্তির পরিমাণকে আমরা কি দিয়ে ইন্ডিকেট করতাম, কারো মনে আছে? অভ্যন্তরীণ শক্তির পরিমাণকে আমরা কি দিয়ে ইন্ডিকেট করতাম? ভুলে গেছে সবাই। অভ্যন্তরীণ শক্তির পরিমাণকে আমরা ডিইউ দ্বারা মানে আইডেন্টিফাই করতাম। ঠিক আছে, আচ্ছা, এইটার একটা এক্সপ্রেশন আছে, এক্সপ্রেশনটা হচ্ছে এন ইন্টু সিভি ইন্টু ডিটি। এটা সব সময়ের জন্য সত্য, এটা যে কোনো কেসের জন্য এটা সত্য হবে, এটা সব সময় মনে রাখবা। এটা কিভাবে আসে আমি দেখাই দিতেছি। যে কোনো ক্ষেত্রে, যে কোনো পরিস্থিতিতে অভ্যন্তরীণ শক্তির পরিমাণ ডিইউ সমান সমান এনসিভিডিটি হবে, এটা মুখস্থ করে ফেলো। যে কোনো ক্ষেত্রে ডিইউ এর পরিমাণ বা অভ্যন্তরীণ শক্তির পরিমাণ বা চেঞ্জ যেটাই বলো না কেন, সেটা সবসময় এনসিভিডিটি হবে। এটা হবে সূত্রটা কি? ডিইউ ইজ ইকুয়াল টু এনসিভিডিটি। তাহলে মুখস্থ করো, ডিইউ ইজ ইকুয়াল টু এনসিভিডিটি, ডিইউ ইজ ইকুয়াল টু এনসিভিডিটি। ঠিক আছে, এটা মুখস্থ করে ফেলো, এটা কাজে লাগবে তোমার। আচ্ছা, এখন এই এক্সপ্রেশনটা কিভাবে আসে সেটাও বলে দেই। দেখো, আমরা ফার্স্ট যে ল অফ থার্মোডাইনামিক্স সেটা থেকে কি শিখছি, যে ডি কিউ সমান সমান
শিখছি হচ্ছে ডিইউ ডিইউ প্লাস ডিডব্লিউ। ডিডব্লিউ, এটা শিখছি। আচ্ছা, তাহলে এখন আমি হচ্ছে একটু এদিকে দিক করি। দেখো ডিকিউ ইজ ইকুয়াল টু ডিইউ। আচ্ছা, ডিডব্লিউ এর পরিবর্তে আমরা কি শিখছিলাম মনে আছে? ডিডব্লিউ সমান সমান ছিল পি ইনটু ডিভি, ছিল না? ওয়ার্ক ডান জি কিন্তু স্যার। পড়াইছি, পরে আবার জিজ্ঞেস করিস না কেমনে আসলো। এটা হবে হচ্ছে পি ইনটু ডিভি, বুঝছো সবাই? এটা হচ্ছে পি ইনটু ডিভি। এখন আমি হচ্ছে এই ডিইউটাকে একটু আলাদা করে ফেলি। ডিইউ ইজ ইকুয়াল টু এটা হচ্ছে কি হবে ডিকিউ মাইনাস পি ইনটু ডিভি, এটাও লিখতে পারবো। এখন যখন আমি হচ্ছে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন চিন্তা করতেছি, দেখো তো এখানে কি লেখা আছে? সিভি লেখা আছে না? সিভি, সিভি কি ইন্ডিকেট করে? সিভি ইন্ডিকেট করে ওইটাই যেটা হচ্ছে তোমার কনস্ট্যান্ট ভলিউম বা স্থির আয়তনের কথা বলতেছে সবসময়। তাহলে আমি এখানে কোনটা ধরে নিব? যে স্থির আয়তনটা ধরে কাজ করব। এটা যে কোনো কেসের জন্য সত্য, ঠিক আছে? কিন্তু যখন তুমি ডিইউ বের করতে যাবা তখন তোমার সিভির মানটা লাগবে। তুমি কিন্তু তখন ভুল করেও সিপির মানটা দিয়ে অঙ্ক করো না, তখন কিন্তু সিভির মানটাই লাগবে। মানে ওই গ্যাসটা যদি স্থির আয়তনে থাকতো তাহলে তার জন্য তার প্রয়োজনীয় তাপটার পরিমাণটা আমরা হচ্ছে সিভি দিয়ে ইন্ডিকেট করি, ঠিক আছে? তাহলে আরেকটা জিনিস, এই যে এখন আমি যদি বলে দিই যে এখন আমি যদি আয়তনটাকে স্থির করে দিই, মানে এই যে এক্সপ্রেশনটাকে আমি লিখছি, এই 1 নাম্বার এক্সপ্রেশনটা আমি যদি বলে দিই যে এই ক্ষেত্রে যদি আমার আয়তন স্থির থাকে, যদি আয়তন স্থির থাকে তাহলে আমার কি হবে বলতো? এই চেঞ্জ অফ ভলিউম বা হচ্ছে আয়তন চেঞ্জ, এটা হবে না স্যার। এটা হবে না। তাহলে ডিভির পরিমাণটা 0 হয়ে যাবে। জি ডিভির স্যার। পরিমাণটা যদি 0 হয়ে যায়, এটা যদি 0 হয়ে যায় তাহলে আমার আসলে কি হইতেছে? এই প্রথম এক্সপ্রেশনটা থেকে আমি লিখতে পারবো ডিইউ ইজ ইকুয়াল টু ডিকিউ। তার মানে যেই পরিমাণ তাপ তুমি দিবা সেটা হচ্ছে পুরোপুরি ইন্টারনাল এনার্জিতে কনভার্ট হয়ে যাবে। আবার বলতেছি, তুমি যেই পরিমাণ তাপ দিবা বা হচ্ছে তুমি যেই পরিমাণ তাপ সরবরাহ করবা সেই পরিমাণ তাপ হচ্ছে পুরোপুরি কিসে কনভার্ট হয়ে যাবে? অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে সেটা কনভার্ট হয়ে যাবে। আমি এক্সপ্রেশনটা লিখতেছি না, এটা মনে হয় তোমাদের আইসোকোরিক প্রসেস আমি আই হোপ বলে দিছিলাম, বলে জি দেওয়ার কথা স্যার, দেখাইছেন। দেখাইছিলাম। স্যার জি, স্যার আয়তনটা যদি স্থির না থাকে, চলমান অবস্থায় থাকে তখন? আচ্ছা, এইখানে যেহেতু তুমি হচ্ছে ডিইউ এর এক্সপ্রেশনটার ভিতরে কিন্তু আপু সিভি আছে, তো তোমার এইখানে ঘুরে ফিরে স্থির আয়তনে যাইতেই হবে। ডিইউ এর এক্সপ্রেশনটা n ইনটু সিভিডিটি, তুমি হচ্ছে ডিইউ এর এক্সপ্রেশনটা এইটা মানে সিভির জন্য বের করতেছো। তুমি স্থির প্রেসার নিয়ে কাজ করলে এটা মিলবে না, বুঝছো? আমি আবার বলি ডিইউ এর এক্সপ্রেশনটা এনসিভিডিটি, সেটা যে কোনো কেসের জন্য সত্য। হ্যাঁ, মনে করো একটা গ্যাস হচ্ছে স্থির প্রেসারে আছে, ওকে ফাইন, কিন্তু ওই গ্যাসটা যদি স্থির আয়তনে থাকতো তাহলে তার কি পরিমাণ আয়তন মানে শক্তির পরিবর্তন হইতো, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হইতো, সেটা সূত্র ঘুরে ফিরে এনসিভিডিটি হবে, সেটা কিন্তু এনসিপিডিটি হবে না। এই জন্য আমি আয়তনটাকে স্থির ধরে কাজ করলাম। এখন বুঝছো জান্নাত? জি বুঝছি। আচ্ছা, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা একটু আগে শিখে আসলাম কি যে সিভি ইজ ইকুয়াল টু কি শিখলাম? ডেল্টা কিউ বাই এখানে শিখছি মনে হয় এন ইনটু ডেল্টা টি, তাই তো শিখলাম। এখান থেকে আমি লিখতে পারবো যে ডেল্টা কিউ সমান সমান, হ্যাঁ এখানে লিখতে পারবো এন ইনটু সিভি ইনটু ডেল টি। যেহেতু উপরে ডি দিয়ে বলা আছে তাহলে তুমি এখানে ডি কিউ সমান সমান এন ইনটু সিভি ইনটু ডিটিও বলতে পারবা। ডিকিউ ইজ ইকুয়াল টু এন ইনটু সিপি ইনটু ডিটিও বলতে পারবা। দেখো তো, যখন আয়তন স্থির থাকবে, এই যে যখন আয়তন স্থির থাকবে তখন যাহা ডিউর মান তাহাই ডিকিউর মান। তার মানে তুমি এই যে ডিকিউর ভ্যালু বের করছো সেটা সমান সমান তুমি কি বলে দিতে পারবা? ডিইউ বলে দিতে পারবা। এই যে ডিকিউ আর ডিইউ কিন্তু সমান, ঠিক আছে? তাহলে আমার ফাইনাল এক্সপ্রেশনটা আসলে কি আসলো? ফাইনাল এক্সপ্রেশনটা মেইনলি আমি ডিইউর জন্য বের করতেছি। ডিইউ সমান সমান আসলো এন ইনটু সিভি ইনটু ডিটি। এটা হচ্ছে আমার সেই ফাইনাল এক্সপ্রেশন। এখানে ডিইউটা হচ্ছে ইন্টারনাল এনার্জি চেঞ্জ, এনটা হচ্ছে মোল সংখ্যা, সিভিটা হচ্ছে স্থির আয়তনে, হ্যাঁ তার যে মোলার আপেক্ষিক তাপ, ডিটিটা হচ্ছে টেম্পারেচার চেঞ্জ বা তাপমাত্রার পরিবর্তন।
আচ্ছা, এইটা গেল। এবং হচ্ছে আরেকটা জিনিস একটু ভালো করে খেয়াল করে দেখো, তুমি যখন কোন একটা এরকম করে গ্যাস জার আইডেন্টিফাই করে দিবা যে এই পরিমাণ আমি গ্যাস দিলাম এরকম পিস্টনের মধ্যে, তখন ম্যাক্সিমাম টাইমে তুমি এনটাকেও ডিফাইন করে দিবা এবং সিভির মানটাও একটা কনস্ট্যান্ট থাকে, সিভির মানটাও একটা কনস্ট্যান্ট থাকবে ওই ক্ষেত্রে। কিন্তু দেখো তো এখানে ভ্যারিয়েবল কোনটা, ভ্যারিয়েবল হচ্ছে এই যে ডিটি, এইটাই হচ্ছে সেই ভ্যারিয়েবল। তোমাদেরকে আমি একটা ক্লাসে হয়তো বলছি যে হ্যাঁ, যখনই টেম্পারেচার বাড়বে তখনই তার অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাবে। ঠিক আছে, যখনই টেম্পারেচার বাড়বে জি স্যার তখনই হচ্ছে তার বলছিলাম। অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাবে। আবার যখন টেম্পারেচার কমে যাবে তখনই তার অভ্যন্তরীণ শক্তি কমে যাবে। এটার প্র্যাকটিক্যাল এক্সাম্পল তোমরা নিজেরাই বুঝবা যে গরম পানিতে কিন্তু ডিমটা সিদ্ধ হয়েছে, কিন্তু ঠান্ডা পানিতে গরম মানে এটা ডিম কিন্তু সিদ্ধ হয় না। ঠিক আছে, তো টেম্পারেচার যখন বাড়ে তখন হচ্ছে পানির মলিকুলার ভিতরে ইন্টারনাল এনার্জি বৃদ্ধি পায়, সেটা দিয়ে সে ওয়ার্কটা করে আর কি মেন। ঠিক আছে, এটা হচ্ছে ডিমের ভিতরের পোর্শনটাকে সে গরম করে ফেলে। এটা কি পানি দিয়ে বুঝাইলাম, তুমি গ্যাসের ক্ষেত্রে এটা রিলেট করতে পারবা, সমস্যা নেই। হ্যাঁ, যাই হোক, তো এখন হচ্ছে এইখানে আমি যেটা বললাম যে ডিটির মানে যত বাড়বে ডিইউর পরিমাণটাও তত বাড়বে। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে যেটা হলো যে গ্যাসের অভ্যন্তরীণ শক্তিটা শুধুমাত্র তার তাপমাত্রার উপর নির্ভর করে। ঠিক আছে, ঠিক আছে, এইখানে কি হলো যে গ্যাসের যে অভ্যন্তরীণ শক্তিটা সেটা হচ্ছে শুধুমাত্র তাপমাত্রার উপর নির্ভর করে। লিখে দিতেছি, গ্যাসের অভ্যন্তরীণ শক্তি সেটা হচ্ছে কিসের উপর নির্ভর করে, সেটা হচ্ছে তাপমাত্রার উপর নির্ভর করে, তাপমাত্রার উপর নির্ভর করে। এটাকে আমরা একটা নাম দিছি, এটাকে বলা হয় মেয়ার্স হাইপোথিসিস। এটাকে বলা হয় বাংলায় বলা হয় মেয়ার্স হাইপোথিসিস। তোমাকে যদি কেউ 1 নম্বরের কোশ্চেনে জিজ্ঞেস করে হোয়াট ইজ মেয়ার্স হাইপোথিসিস, হ্যাঁ, তাহলে তুমি এটা বলবা যে গ্যাসের অভ্যন্তর মানে তুমি মোটামুটি যে এই এক্সপ্রেশনটা দেখায় তুমি বলবা, এই এক্সপ্রেশনটা দেখায় বলবা যে গ্যাসের অভ্যন্তরীণ শক্তি যখন নরমালি হচ্ছে তাপমাত্রার উপর নির্ভর করে, তাপমাত্রা বাড়লে অভ্যন্তরীণ শক্তি বাড়ে, তাপমাত্রা কমলে অভ্যন্তরীণ শক্তি কমে, এটাই হচ্ছে সেই মেয়ার্স হাইপোথিসিস। এটা অনেক জায়গায় জিজ্ঞেস করে। কারো কোনো কোশ্চেন আছে এটা নিয়ে? আই হোপ নাই, এটা ক্লিয়ার করে দিচ্ছি। এখন একটা জিনিস দেখি, relation between CP and CV, এটার বাংলা অর্থ কি হবে বলো তো দেখি, পারো কিনা? আচ্ছা, এটার বাংলা অর্থ হচ্ছে সিপি আর সিভির মাঝখানে সম্পর্ক আমরা তৈরি করে দেখাবো। ঠিক আছে, সিপি এবং সিভির মাঝখানে আমরা সম্পর্ক তৈরি করে দেখাবো। একটু আগে আমরা ফর এনি কেস মানে যে কোনো কেজের জন্য বা যে কোনো ক্ষেত্রে আমরা একটা জিনিস এক্সপ্রেশন শিখলাম, সেটা কি যে সিভি সমান সমান কি হবে, এটা সব সময় তোমার এন ইনটু কি লিখলাম ডিইউ সমান সমান এন ইনটু সিভি ইনটু ডিটি। এটা কিন্তু সব সময়ের জন্য সত্য হবে। এটা চাপ স্থির থাকলেও সত্য হবে, আয়তন স্থির থাকলেও সত্য হবে, আয়তন স্থির না থাকলেও সত্য হবে। ঠিক আছে, ডিইউ পরিমাণটা এইটাই হবে, এটা কনস্ট্যান্ট। আচ্ছা, এখন এই ক্ষেত্রে আমি হচ্ছে আবারও সেই ফার্স্ট যে লটা আছে সেটা লিখি, dq ইজ ইকুয়াল টু লিখলাম হচ্ছে du প্লাস dw লিখলাম। এই ক্ষেত্রে আমি একটা এক্সট্রা এডিশনাল মানে কাজ অ্যাড করে দিই, সেটা হচ্ছে যে আমি কি করতেছি, চাপটাকে স্থির রেখে তাপ সরবরাহ করতেছি, তাপ সরবরাহ করা হচ্ছে। আমি এটা লিখে দিচ্ছি আর কি এক্সট্রা করে। হ্যাঁ, কোন একটা সিস্টেমের মধ্যে আমি চাপটাকে স্থির রেখে তাপ সরবরাহ করা হইতেছে। ঠিক আছে, যদি কোন একটা সিস্টেমে এরকম করে চাপটাকে স্থির রেখে হ্যাঁ যদি তুমি তাপ সরবরাহ করো তাহলে ওই এক্সপ্রেশনটা
ওই যে যেটা বলছি আর কি, তখন কি হয়, তখন আমার সিপি ইউজ হবে, সিপিটাকে আমরা ইউজ করব। এখানে কি আসবে তাহলে ডেল্টা কিউ বাই এখানে আসবে হচ্ছে এন ইন্টু ডেল্টা টি। তুমি একটু এটাকে ডি কিউ দিয়ে লিখো, তাহলে তোমার এক্সপ্রেশনটা বুঝতে সুবিধা হবে। ডিটি দিয়ে লিখো, একই জিনিস। তাহলে এখান থেকে কি আসতেছে, ডি কিউ সমান সমান আসলো কি, এটা আসলো হচ্ছে এন ইন্টু সিপি ইন্টু ডিটি, এটা আসলো। আসলে তাহলে কি আসলো, এই যে ডি কিউ সমান সমান এন ইন্টু সিপি ইন্টু ডিটি। ওকে, ঠিক আছে, বুঝতে পারছো হয়তো। আর এখানে তোমার ডিউর মানটা তুমি আগের পেজ থেকে বের করে চলে আসছো। যে কোনো কেসের জন্য এটা কিন্তু সত্য হবে, ফর এনি কেস এটা সত্য বা ট্রু গেল। এখন এই যে এক্সপ্রেশনটা আমি এখানে পাইলাম, এই যে এখানে পাইলাম আর এখানে পাইলাম, এই এক্সপ্রেশন দুইটা আমি এই যে আমার যে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স আছে এটার মধ্যে আমি যদি পুট করে দেই, তাহলে দেখো তো কি আসবে। ডিকিউর পরিবর্তে আমি কি লিখবো, ডিকিউর পরিবর্তে আমি লিখবো হচ্ছে এন ইন্টু সিপি ইন্টু ডিটি, আচ্ছা, ইজ ইকুয়াল টু ডিউর পরিবর্তে লিখবা এন ইন্টু সিভি ইন্টু ডিটি, আচ্ছা, প্লাস, আর এখানে ডিডব্লিউ ছিল, ডিডব্লিউ মানে আমরা এটা জানি আর কি, ডিডব্লিউ মানে হচ্ছে কি পি ইন্টু ডিভি, একবারে লিখলাম পি ইন্টু ডিভি, ঠিক আছে, পি ইন্টু ডিভি। আচ্ছা, এই এক্সপ্রেশনটা বুঝতে কারো প্রবলেম আছে যে আমি এই লাইনটা কিভাবে লিখছি? এখান থেকে আমি এখানে ডিউর ভ্যালুটা বসাইছি, এই যে ডিউর ভ্যালুটা এখানে বসাইছি, মানে সরি ডিকিউর ভ্যালুটা এখানে বসাইছি, ডিউর ভ্যালুটা এখানে বসাইছি, আর ডিডব্লিউ ভ্যালুটা আমরা হচ্ছে এই যে এখানে বসাই দিছি। তিনটা ভ্যালু বসানোর পরে হচ্ছে আমরা এটা পাইলাম। পাওয়ার পরে এখন আমাদের আরো কিছু ওয়ার্ক করতে হবে, সেটা হচ্ছে যে দেখো আমরা সবাই কি জানি যে কোন একটা আইডিয়াল গ্যাসের জন্য পিভি সমান সমান এন আর টি, তাই তো? ঠিক আছে না, পিভি সমান সমান এন আর জি স্যার। এখন একটা জিনিস বলো তো, এই যে আমি উপর থেকে যে কাজগুলো করতেছি এখানে আমার সব সময় কি স্থির ছিল, দেখি এটা বুঝো কিনা, সব সময় কি স্থির ছিল উপর থেকে যে ওয়ার্ক গুলা করলাম, কাজগুলা করলাম? ভলিউম, ভলিউম। আল্লাহ রে, এই যে এটা তো বলতেছে যে চাপ স্থির রেখে, এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জন্য তো এখানে স্পেসিফিক ভাবে বলে দিছি যে ডিইউ যেটা ছিল সেটা তো ভলিউম চেঞ্জের জন্য ঠিক আছে, আর ভলিউম কনস্ট্যান্টের জন্য ঠিক আছে, সেটা যে কোনো কেসের ক্ষেত্রে ভলিউম কনস্ট্যান্ট থাকলেও যেটা হবে, না থাকলেও এক্সপ্রেশনটা ঘুরে ফিরে ওইটাই হবে। ঠিক আছে, যে ভলিউম কনস্ট্যান্ট থাকলে তাহলে কি হতো, কোন একটা সিস্টেমে যদি ভলিউম কনস্ট্যান্ট না থাকে তাহলে তোমার সেটার জন্য ডিইউ যদি বের করতে বলে, তাহলে সেটা আসলে কি মিন করতেছে যে সেটা ভলিউম কনস্ট্যান্ট থাকলে তখন ওই পরিমাণ টেম্পারেচার চেঞ্জ হইলে তার ভিতরে কি পরিমাণ তাপমাত্রার পরিবর্তন হইতো বা কি পরিমাণ তার ভিতরে ইন্টারনাল এনার্জি চেঞ্জ হইতো, সেটা হচ্ছে ডিইউ। ঠিক আছে, আচ্ছা, এই ক্ষেত্রে তাহলে পিভি সমান সমান হচ্ছে এনআরটি। তাহলে তাহলে বলো তো এইখানে এই এক্সপ্রেশনটার মধ্যে কোনটা কনস্ট্যান্ট, দেখি বোঝো কিনা। দেখো এই যে বলে দিছি চাপ স্থির রেখে, এরপরে যদি না বুঝো তাহলে পি কিন্তু কনস্ট্যান্ট, ঠিক আছে, পি কিন্তু কনস্ট্যান্ট। আচ্ছা, এখন তুমি যদি এই এক্সপ্রেশনটাকে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করো তাহলে বলো তো কি আসবে, দেখি পারো কিনা ডিফারেন্সিয়েশন, কি আসবে বলো তো? কোনটা? এই এক্সপ্রেশনটাকে ডিফারেন্সিয়েট করো উইথ রেসপেক্ট টু টি বা টেম্পারেচার। পারবা না? দেখো পি কিন্তু কনস্ট্যান্ট, পি কিন্তু কনস্ট্যান্ট, তাহলে ডিভি বাই ডিটি আসবে, ঠিক আছে, পি কিন্তু কনস্ট্যান্ট। এইখানে আমি এই পুরো এক্সপ্রেশনটা কি, আপনি চাপের সাপেক্ষে করতে বললেন না? আমি তো বললাম টি এর সাপেক্ষে উইথ রেসপেক্ট টু টি, তুমি শুনো নাই? ও, আমি চাপ শুনতেছি হ্যাঁ, চাপ না, চাপ উইথ রেসপেক্ট টু টি। তাহলে এখানে শুধুমাত্র এন আর টি মানে এন আর ইনটু 1 চলে আসবে আর কি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখান থেকে তুমি ডিফারেন্সিয়েশন করতে পারলে পি ইনটু ডিভি ইজ ইকুয়াল টু এন ইনটু আর ইনটু এটা ডিটি চলে আসবে। তাহলে পি ডিভির মানটা আসলে এন আর ডিটির সমান, এই যে পি ডিভির মানটা এন আর ডিটির সমান হয়ে যাবে। তাহলে আমি এখন এক্সপ্রেশনগুলো আবার একটু রিফার করে লিখি, n ইনটু সিপি ইনটু ডিটি ইজ ইকুয়াল টু n ইনটু সিভি ইনটু ডিটি প্লাস এটার পরিবর্তে কি লিখবো, n ইনটু আর ইনটু ডিটি। তুমি যদি এখন উভয় সাইড থেকে n কাইটা দাও সমস্যা নাই, উভয় সাইড থেকে ডিটি কেটে দাও, তাহলে দেখো কি থাকতেছে, সিপি ইজ ইকুয়াল টু সিভি প্লাস আর। তুমি এই এক্সপ্রেশনটা দিয়েও এটা প্রুফ করতে পারবা যে সিপি গ্রেটার দ্যান সিভি, কোনো সমস্যা নাই।
তুমি এই এক্সপ্রেশনটা দিয়েও প্রুফ করতে পারবা যে সিপি ইজ অলওয়েজ গ্রেটার দেন সিবি, তাতেও কোনো প্রবলেম নাই। ঠিক আছে, তাহলে আমার যে মেইন এক্সপ্রেশনটা সেটা আমি কি পাইলাম, আমি লিখে দিয়েছি যে সিপি মাইনাস সিভি সমান সমান সবসময় আর এর সমান হবে, সার্বজনীন গ্যাস ধ্রুবকের সমান হবে। সিপি থেকে সিভি বিয়োগ করলে সবসময় আর এর সমান হবে, সেটা আমি এই এক্সপ্রেশন থেকে পাইছি। ঠিক আছে, এবং এটাও তুমি ভাইস ভার্সা ভাবে বলতে পারো যে সিপি সবসময় সিভি থেকে বড় হবে, তুমি এই এক্সপ্রেশন থেকে এটা বলতে পারবা, সমস্যা নাই। এই এক্সপ্রেশনটাকে তুমি যদি একটু বাংলায় বলো, মানে একটু কথায় বলো, কথায় বললে জিনিসটা হবে এরকম যে গ্যাসের দুইটি মোলার আপেক্ষিক তাপের পার্থক্য, ওই যে মোলার আপেক্ষিক তাপের পার্থক্য কিসের সমান? পার্থক্য হচ্ছে গ্যাস ধ্রুবক, গ্যাস ধ্রুবক আর এর সমান। ঠিক আছে, গ্যাস ধ্রুবক আর এর সমান। ঠিক আছে, বোঝা গেছে? স্যার, জি, এক্ষেত্রে আর এর মান কত হবে? মানে আর আমি এর কোনটা মান কত ধরবো? হবে, তুমি এই কোশ্চেনটা অনেক জায়গাতেই করো যে এইখানে আর এর মানটা কত হবে। তোমার কোশ্চেনে যেটা বলে দেওয়া থাকবে, আমি গত ক্লাসে বলছিলাম একটা ক্লাসে যে তোমার কোশ্চেনটা যদি লিটার, অ্যাটমসফিয়ার এগুলো দিয়ে দেওয়া থাকে তখন আর এর মানটা কত হবে, তুমি নিজেই বলো তো দেখি, পারো কিনা? লিটার আর কোশ্চেনে atmosphere যদি যদি মনে দেওয়া করো থাকে, ভলিউম বলে দেওয়া আছে হচ্ছে লিটারে আর হচ্ছে অ্যাটমসফিয়ারে বলে দেওয়া আছে, তাহলে তোমার আর এর মান কত হবে? 0.0821 হবে। আর কোশ্চেনটা যদি তোমার হচ্ছে তোমার নরমাল এসআই এককে থাকে আর কি, যে মিটার, জুল, হ্যান ত্যান হাবিজাবি এগুলাতে থাকলে তখন হচ্ছে তুমি 8.31 জুল পার কেলভিন পার মোল এভাবে করে ইউজ করতে পারবে, সমস্যা নেই। ঠিক আছে, বুঝতে পারছো নাকি? মানে আর জি এর স্যার। মানটা হচ্ছে যখন এসআই তে থাকবে তখন তুমি নরমালি 8.31 ইউজ করবা, আর হচ্ছে যখন লিটার অ্যাটমসফিয়ার দিয়ে দেওয়া থাকবে। তাহলে এই এক্সপ্রেশন থেকে আমরা যেটা পাইলাম সেটা হচ্ছে সিপি থেকে সিভি বিয়োগ করে দিলে আমরা হচ্ছে আর পেয়ে যাব। ঠিক আছে, এটা আসলে কি হলো যে দুইটা মোলার আপেক্ষিক তাপ, একটা হচ্ছে কি ছিল যে স্থির চাপে ছিল, স্থির চাপে যে মোলার আপেক্ষিক তাপ থেকে তুমি যদি স্থির আয়তনের মোলার আপেক্ষিক তাপটা বিয়োগ করে দাও তাহলে সেটা হচ্ছে গ্যাস ধ্রুবক আর এর সমান হবে। আর এই আর এর মানটা কোথায় কখন কি ইউজ করবা এটা হচ্ছে কিছু মানুষের কোশ্চেন মরার আগ পর্যন্ত থেকে যাবে, তো এটা অঙ্ক করলে বুঝতে পারবে। ঠিক আছে, সমস্যা নেই। এমনিতে কোনো টপিকস আজকেরটা নিয়ে কারো কোনো প্রবলেম থাকলে বলতে পারো, বা আগের ক্লাসের কোনো টপিকস এর প্রবলেম থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারো, আমি ট্রাই করব বলে দেওয়ার। স্যার, জি, আপনি এরকম আইরনিক ওয়েতে আমার এগুলো বলতে পারেন না স্যার? আইরনিক ওয়েতে কই, আমি তো কিছু ভুলি নাই। কষ্ট পাইছি আমি স্যার। আরে কষ্ট হয় না, এত কষ্ট পেয়ে কি হবে? আমি একটু তাহলে স্যার ইন্ডিভিজুয়ালি পড়াবেন? আজকে না, আজকে 10টা বেজে গেছে, আর পড়াবো না। বন্ধ আর হচ্ছে স্যার। হ্যাঁ আমি জানি, দাঁড়াও। আচ্ছা, এখানে হচ্ছে ইদান আছে। ইদান, ইদান আমাকে একটু বলো তো যে সিপি সিভির চেয়ে বড় হয় কেন? কোথা থেকে স্টার্ট করবে এত বড় ব্যাখ্যা? তুমি যা বুঝতে পারছো তুমি আমাকে তাই বুঝাও। মনে করো আমি পারি না যে সিপি গ্রেটার দেন সিভি হয় নরমালি, সেটা কেন হয়, বা আমি এই জিনিসটা জানি না, তুমি আমাকে একটু বোঝানোর ট্রাই করো, দেখি পারো কিনা। ইদার মনে 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 বলতেছে মাইক্রোফোনটা ঠিক হয়, বিপদে পড়ে গেছে। হম, স্যার আপনি একটা গান শুনে ইদানে কি একটা গান শুনে তাহলে যে ইদানে মনে পড়ে যাবে। গান শোনাবনি? আমি তো অনেক গান শোনাই, অনেক গান করি। আমি বলবো স্যার, আমি বলবো। ইদান পারবে কিনা দেখি, আগে ইদানের জিজ্ঞেস করছি।